অতনু রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অতনু, কি খবর রয়েছে এই বিষয়ে? একেবারে চাঞ্চল্যকর যে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা, তারা দুজনে সেফ প্যাসেজের জন্য শেয়ারি হেলিকপ্টারে করে বেরিয়ে গিয়েছেন গণভবন থেকে। বাংলাদেশ কদিন ধরে উত্তাল হয়ে রয়েছিল, তার কারণ লং মার্চ টু ঢাকা। গতকাল যে লং মার্চ টু ঢাকার কথা বলা হয়েছিল, আজ সেনা প্রধানের বিবৃতি দেওয়ার কথা ছিল 2টো নাগাদ, কিন্তু এখনো পর্যন্ত 40 মিনিট পার হয়ে গেছে, সেনা প্রধান কোনো বিবৃতি দিচ্ছে না। সেক্ষেত্রে মনে করা হচ্ছে ভিতরে যে বৈঠক, সেই বৈঠক আরো দীর্ঘায়িত হচ্ছে। এরপরে কি হবে তাহলে? সেনা শাসন সেই দিকে কি যাচ্ছে বাংলাদেশ? অন্তত সেরকম চিন্তা ভাবনা করছেন আন্তর্জাতিক মহলে যারা চর্চা করছেন এই বিষয়ে নিয়ে। এরই মাঝে সবচেয়ে বড় খবর বাংলাদেশ থেকে এলো। বিভিন্ন সংবাদ মাধ্যম যুক্ত বেশ কিছুক্ষণ ধরে আমরা যে খবর পাচ্ছিলাম, কিন্তু কনফার্ম না হয়ে আমরা দর্শককে সে খবর জানাই না। এই মুহূর্তে কনফার্ম খবর আমরা জানাচ্ছি দর্শককে। বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সঙ্গে তার বোন, তারা দুজনে সেফ প্যাসেজের জন্য গিয়েছেন। এই সেফ প্যাসেজ কোথায় তা এখনই নির্ধারিত বলা যাচ্ছে না, বা সেটা এখনই বলা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা নেই। সেনার চাপ শুরু নয়, কদিন ধরে বাংলাদেশে যেভাবে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হচ্ছিল এবং ছাত্র আন্দোলন যে পথে এগোচ্ছিল, তাতে চাপে পড়ে এবার স্টেপ ডাউন করা ছাড়া আর কোনো অপশন ছিল না। তো সেই অপশন বা সেই পথই হয়তো বেছে নেওয়া হলো এবং সেনার পরামর্শেই, একরকম বলা যেতে পারে, সেনার পরামর্শেই সেফ প্যাসেজের জন্য শেখ হাসিনা তিনি সরে গেলেন বঙ্গভবন বা গণভবন সেখান থেকে। একেবারেই অতনু, একেবারে এছাড়া তুমি যেমনটা বলছিলে যে আর কোনো অপশন ছিল না, সংবাদ সংস্থা এএপি সূত্রে যে খবর যে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সঙ্গে রয়েছেন তার বোন। কিন্তু আমি আরো একবার যাবো, আমাদের সঙ্গে রয়েছে অতনু। অতনু, যে পরিস্থিতি আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে, বলা যেতে পারে সাম্প্রতিক সময় বাংলাদেশ পড়শি দেশের যে পরিস্থিতি, যেভাবে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, সেই জায়গায় সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়া কি পরিস্থিতি, পরবর্তী পরিস্থিতি কোন দিকে যেতে পারে, কি মনে করা হচ্ছে? যে লং মার্চ টু ঢাকার জন্য গতকাল থেকে মুভমেন্ট শুরু হয়েছিল এবং প্রচুর মানুষ, প্রচুর ছাত্র এবং তার সঙ্গে বুদ্ধিজীবীদের একাংশ, তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। ঢাকা একরকম ঘেরাও হয়ে গিয়েছিল এবং হ্যাঁ, তুমি ঠিকই বলছিলে যে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে, তাতে 100র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং শুধুমাত্র সাধারণ নাগরিক বললে ভুল হবে, তার মধ্যে বেশ কিছু পুলিশ কর্মীও রয়েছেন। অর্থাৎ দুই তরফ থেকেই আঘাত হানা হয়েছে। পরিস্থিতি যে জায়গায় যায়, তাতে বাধ্য হয়ে আজ সেনা ঠিক করে সিদ্ধান্ত নেয় যে সেনা এই পরিস্থিতি সামলাবে। আর তার জন্য যে কারফিউ রাখা হয়েছিল গতকাল থেকে, সেই কারফিউ শিথিল করা হয়। কেন শিথিল করা হয় কারফিউ, এবং কেন ইন্টারনেট পরিষেবা যা বন্ধ ছিল সেই ইন্টারনেট পরিষেবা এখন পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া হলো, তার কারণ সেনা প্রধান ভাষণ দেবেন। যে ভাষণ বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়া জরুরি, কারণ এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য। আর সেই জন্য ইন্টারনেট পরিষেবা কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে বাংলাদেশে। এবং তারই মাঝে খবর যে সেনার পরামর্শেই বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি, ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলো নজর রেখেছে যে প্রতি মুহূর্তে বাংলাদেশে কি হতে চলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারাও কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো, তাদের সঙ্গে কথা বলবো, তারা কিভাবে দেখছেন আমরা জানতে চাইবো। তার কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি যদি সেফ হাউসের জন্য চলে যান এবং এখনো সেনা প্রধানের স্পিচ শুরু হয়নি, যা প্রায় 1 ঘন্টা আগে শুরু হওয়ার কথা ছিল, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাহলে কি বাংলাদেশ সেনার আন্ডারে চলে যাবে, অর্থাৎ আর্মি শাসন চলবে সেখানে? ঠিক যেরকম আমরা দেখি যে এর আগেও শ্রীলঙ্কার কথা আমি বারবার উল্লেখ করতে চাইবো, তার কারণ শ্রীলঙ্কায় ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কা প্রেসিডেন্টকে সরে যেতে হয়েছিল এবং তারপর সেই প্রাসাদ দখল নিয়েছিল, অর্থাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেখানে থাকেন সেই বাসভবনের দখল নিয়েছিল জনতা। বাংলাদেশের ক্ষেত্রে কি সেরকম একটা ঘটনা তৈরি হবে? অন্তত বিভিন্ন মারফতে যে খবর পাচ্ছি, সেই ঘেরাও পরিস্থিতি বা ঘেরাও পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে এবার সেনা প্রধান যদি ঘোষণা করে দেন যে সেনার হাতে থাকবে এবার বাংলাদেশ, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন, আমাদের নজর থাকবে। তবে এই আমরা দেখলাম 2 দফায় নিহত প্রায় 300-র কাছাকাছি, 300 পারও। সেক্ষেত্রে পদত্যাগের দাবি তোলা হচ্ছিল, এখন মূল একটাই এজেন্ডা ছিল। সেই জায়গায় সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়া, বলা যেতে পারে কি চাপের মুখেই তিনি দেশ ছাড়লেন? তাহলে চাপের মুখে তো বটেই, তার কারণ এই চাপ বিভিন্ন দিক থেকে তৈরি হচ্ছিল। বিরোধী রাজনৈতিক দল যেভাবে চাপ তৈরি করেছিল এবং ছাত্রদের আন্দোলনের শেষের পর্যায়ে একটা জায়গা তৈরি হয়েছিল ভীষণভাবে, যে কোটা নয়, এবার তাদের আন্দোলনের অভিমুখ ছিল একটা স্পষ্ট দিকে। যে ছাত্রের মৃত্যু হয়েছে, যে ছাত্রদের হত্যা করা হয়েছে, তাদের বিচার চাই।
এবং সেই বিচার যদি দিতে হয় তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ 1 পয়েন্ট এজেন্ডায় এগোচ্ছিল ছাত্রদের মুভমেন্ট। 7টি ছাত্র সংগঠন একযোগে এই বার্তা দিতে চেয়েছিল যে দরকার নেই এই সরকারের, কিন্তু তার পাশাপাশি তারা কিন্তু কোনো বিকল্প সরকার বা বিরোধী রাজনৈতিক দল সরকারে আসুক এরকমও চাইছিল না। তারা চাইছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হোক বা বিরোধী রাজনৈতিক দল এই সুযোগ নিয়ে স্পষ্ট কথা এই সরকার কোনোভাবেই থাকুক তারা চাইছিল না, এবং খুব স্বাভাবিকভাবেই এরকম একটা পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল তাদের পালে হাওয়া লাগে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অমিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলা। আপনাকে জানতে চাইবো ভারতের পক্ষে এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে? দেখুন, ভারতের পক্ষে পরিস্থিতিটা খুব উদ্বেগজনক আমি বলবো, এই কারণে যে বাংলাদেশ তো একটা সীমান্তবর্তী দেশ এবং এই সীমান্তের ওপারে যে উত্তেজনা যে অস্থিরতা চলছে সেটা ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক এবং ভারতকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং এর পেছনে যে অন্যান্য বিদেশি শক্তির মদত নেই সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে ভারতকে তার সীমান্ত বরাবর এবং সার্বিকভাবে পরিস্থিতির ওপর যথেষ্ট নজর রাখতে হবে, কেননা ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে সরকার যেটা ছিল আমি বলবো তার বেশ বা আছে এখনো অফিসিয়ালি হয়তো যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সরকারের সাথে। ফলে ভারতের পক্ষে পুরো ব্যাপারটা বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, তাতে অন্য কোনো বিদেশি শক্তির মদত আছে কিনা, এই পুরো ব্যাপারটাই ভারতের পক্ষে উদ্বেগজনক, যথেষ্ট উদ্বেগজনক। অনেকভাবে একটু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অতনু, আপনার সঙ্গে কিছু কথা বলবো। যদি এরকম পরিস্থিতি কি এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়েছে বলে মনে করছেন আপনি, যে সেখানে সেনা শাসন চলবে? দেখুন, বাংলাদেশে তো সেনা শাসনের একটা ইতিহাস আছে, সেটা ভুলে গেলে হবে না। বাংলাদেশে বেশ কয়েকবার সেনা শাসন এসেছে, তবে গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে হেঁটেছে, সেটাকে কোট আনকোট গণতন্ত্র আপনি বলতে পারেন। তো সেই অবস্থায় সেনাও কিন্তু আমরা যতদূর বুঝতে পারছি সেনাও কিন্তু যথেষ্ট সতর্ক নজর রাখছে রাজনীতিতে। তবে বাংলাদেশি রাজনীতিতে সেনার যে হস্তক্ষেপ সেটাকে এই মুহূর্তে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না, কেননা যেহেতু বাংলাদেশে একটা সেনার একটা ক্ষমতা দখলের ইতিহাস রয়ে গেছে। আমি আরেকটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, এই যে শেখ হাসিনা সেফ প্যাসেজের জন্য বেরিয়ে যাওয়া, এটাকে কি আমরা এন্ড বলবো, দি এন্ড বলবো শেখ হাসিনা সরকারের? এক্ষুনি এরকম কনক্লুশনে আমার মনে হয় না আসাই ভালো, কেননা এরকম হয়েছে অতীতে, কোন রাষ্ট্রপ্রধান বেরিয়ে গিয়ে আবার ফিরে এসেছেন, সেরকম হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশেই হয়েছে কিছুদিন আগে। ফলে এই দ্য এন্ড কথাটা এক্ষুনি বলা যাবে কিনা অন্তত আমার মনে সেটা সংশয় আছে। আগামী দিনে আবার রাজনীতি কোন দিকে মোড় নেবে সেই অনুসারে কিন্তু আবার ওনার প্রত্যাবর্তনও ঘটতে পারে। ফলে এটা আমরা একদম শেষ এটা বলতে পারবো না, অন্তত আমার তাই মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। ধন্যবাদ অতনু। বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা এবং এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মনে করা হচ্ছে সেনার চাপে, যে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সংবাদ সংস্থা এএফপি সূত্রে যে খবর, সেনার চাপেই বাংলাদেশ ছাড়লেন তিনি। বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা। গত কয়েকদিনের যে অশান্তি আমরা দেখছি, লাগাতার অশান্তি চলছে বাংলাদেশ পড়শি দেশ, আর সেখানে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এখনো পর্যন্ত 300-র বেশি মানুষ মারা গিয়েছে, প্রাণ হারিয়েছেন এবং দফায় দফায় বারবার উত্তপ্ত হয়েছে গত 3 দিনের যে পরিস্থিতি। সেই ঘটনা এবার এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, চাঞ্চল্যকর খবর, এহেন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়লেন, অর্থাৎ বাংলাদেশ ছাড়লেন, সেফ হাউসের উদ্দেশ্যে রওনা। বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা, কিন্তু কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন সেটা এখনো পর্যন্ত সামনে আসেনি বা স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে যেমনটা জানা যাচ্ছে যে সেনার চাপে কিন্তু বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা এবং তার বোন। সংবাদ সংস্থা এএফপির সূত্রে এমনটাই খবর সামনে এসেছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেনার চাপেই বাংলাদেশ ছাড়লেন তিনি। তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে তিনি কোথায় যাচ্ছেন।
তবে বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত কয়েকদিন ধরে যেভাবে আমরা দেখেছি, গত 3 দিনের পরিস্থিতি যদি আমরা দেখি, সেখানে মৃতের সংখ্যা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, দফায় দফায় উত্তপ্ত হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবং যে পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনারা প্রত্যেকে বাংলাদেশের খবরের দিকে নজর রাখছেন, আমাদের প্রতিবেশী দেশ, এবং সেই দেশের এই রকম পরিস্থিতিতে, এহেন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়া বলা যেতেই পারে চাপের মুখেই দেশ ছাড়লেন তিনি এবং বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। গণভবন, যে গণভবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, যে গণভবনের জন্য যে গণভবন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, গণভবনের দখল নিল জনতা। এ যেন ঠিক শ্রীলঙ্কার প্রতিচ্ছবি। কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম আপনাদের যে শ্রীলঙ্কায় যে ছবি আমরা দেখেছি, প্রথমে প্রেসিডেন্ট চলে যান সেফ হাউসে এবং তারপর প্রেসিডেন্ট ভবনের দখল নিয়েছিল জনতা। এখানেও বাংলাদেশে দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগের খবর, শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছেন, তার বোন রেহানা, শেখ রেহানাকে নিয়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেনার চপারে গিয়েছেন। আর এবার খবর আসছে গণভবনের দখল নিল জনতা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত আমার সঙ্গে ফোনে রয়েছেন। আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর আসছে, ঠিক যেন শ্রীলঙ্কার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বা ঢাকায়, সেই একই পরিণতি কি হতে চলেছে? কি মনে হয় এখনো পর্যন্ত আপনার কাছে যা খবর আসছে? পরিণতি হিসেবে কি বলছেন আমি বুঝতে পারছি না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে উনি তো রেজিগনেশন দিয়ে এখন বেশ হয়তো ছেড়ে গেছেন এতক্ষণে। আমার ধারণা কোনো খবর ওরকম ভাবে পাইনি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়তো বসবে। বাংলাদেশে তো আগেও এরকম হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট একটা অল পার্টি হোক বা হেডেড বাই ফর্মার বাংলাদেশ ব্যাংক গভর্নর, এরকমও হতে পারে। মানে কোনো একজন গণ্যমান্য ব্যক্তি যাকে মানে যার উপরে আস্থা রাখে, সেরকম কোনো একজন হেড করবেন হয়তো ইন্টারিম ক্যাবিনেট, সেরকম ভাবেই আমরা এখন ভাবছি। এখনো আমাদের কাছে কোনো রিপোর্ট ওরকম আসেনি। আচ্ছা, এই যে আমাদের কাছে একটা খবর ছিল যে সেনাপ্রধান দুপুর 2টোয়, আমাদের কাছে কেন মিডিয়াকে এই খবর জানানো হয়েছিল যে আজ দুপুর 2টোয় সেনাপ্রধান প্রেস মিট করবেন। তো সেই অনুযায়ী ইন্টারনেট পরিষেবা আবার স্বাভাবিক করে দেওয়া হয়েছিল, যাতে প্রত্যন্ত এলাকা থেকে সেনাপ্রধানের এই প্রেস মিট শোনা যায় বাংলাদেশের। এখন 3টে বাজছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ভিতরে সেনা প্রধান এবং বাকিদের নিয়ে, আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন, এখনো প্রেস মিট করেননি। কি ইঙ্গিত, কি মনে হয় আপনার? ওটা টাইমটা শিফট হয়েছিল একটু। আপনারা জানেন এখন সিচুয়েশনটা এত ফ্লুইড ওখানে, ওনাদের পক্ষে ওনারা টাইমটা আবার শিফট করেছিল। আমার মনে হয় যে আবার হয়তো কিছুক্ষণ পরে দেখবো যে উনি প্রেস মিটে হবে। আমি এখন অব্দি তাই শুনতে পাচ্ছি, খালি টাইমটা নিয়ে। কারণ আপনি যেটা বলছেন যে এখন এত কুইকলি সব ইভেন্ট হয়েছে যে ওনাদের ওখানে ভেতরে ওনাদের আলোচনার একটা কিছু বসেছে। তো উনি, আমার এখনো ওখান থেকে খবর পাচ্ছি যে উনি সবাই জানে যে উনি প্রেস মিটটা করবেন, হয়তো টাইমের একটু এদিক ওদিক হচ্ছে। আচ্ছা, আবার কি সেনা শাসন হতে পারে বাংলাদেশে মনে হচ্ছে? আমার ধারণা না, সেনা শাসন হবে না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশিরা মানে 90-90 পর থেকে কখনো ওরকম ভাবে সেনা শাসন আসতে দেয়নি। কিন্তু আমরা এর আগে দেখেছি যখন একটা নিউট্রাল ক্যাবিনেট বসানো হয়েছিল এক সময় 2006 শেষে, তখন পেছন থেকে ওটা নিউট্রাল ক্যাবিনেট মুখে ছিল বটেই, কিন্তু পেছন থেকে মিলিটারি সাপোর্ট ছিল। তো আমরা সেরকম এক্সপেক্ট করতে পারি এখানে, কারণ মিলিটারিকে বোধহয় হালকা একটু ধরতে হবে ইন টার্মস অফ সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার। তো ওনারা হয়তো পেছন থেকে থাকবেন, সামনে হিসাবে আমি যেটা বলছি, এখন টার্মটা কি বলবেন ওরা জানি না, বাট একটা ইন্টারিম ক্যাবিনেটের কথা চলছে, যেটা একটা অল পার্টি হতে পারে বা ওরকম ভাবে যেটা সিভিল সোসাইটির থেকে যাদেরকে মনে রাখে, মানে যাদের উপর আস্থা রাখে, সেরকম করে একটা বডি কনস্টিটিউট করে করা হবে আপাতত। শ্রীরাধা দত্ত, প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। একটা ছবি আমরা একটু দেখাতে চাইছি দর্শককে। গণভবনের কথা, যে কথা আপনার সঙ্গে হচ্ছিল কিছুক্ষণ আগে, সেই গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছেন বাংলাদেশের, সেই ছবি দেখুন। এবং ঠিক যে কথা বলছিলাম আমরা শ্রীলঙ্কার কথা, যে ছবি আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে, ঠিক সেই একই রকমভাবে একরকম বেপরোয়া মানুষ ঢুকে পড়েছেন গণভবনে। ঢুকে যে যেখান থেকে যা পারছেন তাই করছেন, যে যা পারছেন তুলে নিয়ে চলে যাচ্ছেন।
ঠিক এখান থেকে আমি একটু জানতে চাইবো, আপনি ফোনে রয়েছেন? হ্যাঁ, আমি এখান থেকে একটু আপনার কাছে জানতে চাইবো, অন্তর্বর্তী সরকারের দাবি ছিল ছাত্র আন্দোলনের যে সংগঠনগুলি তাদেরও, এই অন্তর্বর্তী সরকার যদি গঠন হয় তাতে বিরোধী দলের কতটা অ্যাডভান্টেজ হতে পারে? আমার মনে হয় মানে অল রিপ্রেজেন্টেশন ভাবে ওরা চিন্তা করবেন। তো সবাইকে যাতে, কারণ আপনারা জানেন অপোজিশন অনেকদিন ধরে পলিটিক্যাল স্পেসে নেই, তো সবাইকে হয়তো ইনক্লুড করে একটা জায়গায় দাঁড়ানো, বাট এখনো এত মানে ঠিক এই সময় অত বোঝা যাচ্ছে না। কিন্তু আমি ওই ইমেজেস গুলো আপনি যেটা বলছেন সেটা তো ঠিকই, মানে ছেলে মানে কি বলবো, ইউথ যে রাগটা যেটা এতদিনের যেটা, সেটা সব উভরে পড়েছে। কিন্তু আশা করা যাচ্ছে আবার এটাকে কন্ট্রোল করা যাবে। এখন আপাতত এরকম একটা খুব আনডিসাইডেড আনসার্টেন একটা সিচুয়েশন ঠিকই, কিন্তু এই ট্রাইব্যুনাল যেটা ইন্টারিম যদি একটা বসে যায়, আশা করতে পারছি যে আপাতত একটা স্টেবিলিটি এসে যাবে আবার। আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ডিমান্ডগুলো নিয়ে বারবার বলা হচ্ছিল যে শেখ হাসিনার পদত্যাগ চাইছেন এই ছাত্র আন্দোলনের নেতারা, যে দাবি বারবার করছেন, তার মধ্যে অন্যতম অবশ্যই যে ছাত্রদের মৃত্যু হয়েছে সেই ছাত্রদের মৃত্যুর বিচার চাই। তার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ছিল, যে দাবিগুলো মেটানোর জন্য তারা অন্তর্বর্তী সরকারের কথা বলছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই 7 দফা দাবি মিটিয়ে দেওয়ার পর তারপর কি হবে? অর্থাৎ আমি জানতে চাইছি যে এটা একটা সাময়িক পরিস্থিতি হতে পারে, যেরকম আপনি বলছেন যে এখন বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা, এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার তৈরি হবে, এটা তো সাময়িক, তারপর কি হতে পারে? তারপরে আশা করা যাচ্ছে যে একটা কোনো কমিশন বসে, কমিটি বসে জিনিসগুলো দেখা হবে, সেটা বিচার হবে সেরকম। কারণ যে সরকার ছেড়ে চলে গেছে তাকে তো আর ওরকম ভাবে কিছু করা যাবে না তার উপরে, কিন্তু যাতে ছেলে মেয়েরা বা সবাই জাস্টিস পায়, মানে এতগুলো জীবন যাচ্ছে, এতগুলো কি বলবো, মানে এটা খুবই অদ্ভুত একটা ডিফিকাল্ট সময় ওখানকার। বাট ওই একটা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বসলেই তো জিনিসটা এগোনো যাবে না, তার আগে তো হবে না। তো ওদের অ্যাকচুয়ালি প্রথমে যেটা 9 পয়েন্ট ডিমান্ড ছিল সেখানে কিন্তু এইসব কিছু ছিল না। তারপরে যেটা 1 পয়েন্ট ডিমান্ড হলো যে প্রাইম মিনিস্টার হ্যাজ টু রিজাইন। তো এখন রেজিগনেশন হয়েছে, আশা করা যাচ্ছে যে নতুন একটা যেটা ক্যাবিনেট, অল পার্টি ক্যাবিনেট বলুন বা একটা সিভিল সোসাইটি সাপোর্টেড ক্যাবিনেট বলুন, গভর্নমেন্ট বলুন, সেটা বসলে তখন একটা ডায়ালগের কথা হবে। আশা করছি তারা একটা কমিশন এনকোয়ারি বসাবে, মানে এগুলো পদে পদে জিনিসটা যাবে, ইমিডিয়েটলি তো এগুলো করা যায় না এত তাড়াতাড়ি। ঠিকই, ধন্যবাদ। সেই সময়ের ছবি একবার দেখাই আপনাদের, বাংলাদেশ ছাড়ছেন শেখ হাসিনা সেই সময়ের ছবি আপনাদের দেখাই। সেনার চপারে বাংলাদেশ ছাড়লেন, তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বাংলাদেশ ছেড়ে তারা সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিলেন। পরিস্থিতি ঠিক এমনই, তার কারণ এই মুহূর্তে শেখ হাসিনার ঢাকার বাসভবন লাখো মানুষের দখলে। গণভবনে লাখো মানুষ। এই পরিস্থিতি আজ করেছিল সেনা, এই পরিস্থিতি আজ করেছিল বাংলাদেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, আর সেই জন্যই তার আগে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা, বা ছাড়তে বাধ্য হলেন, একরকম বলা যেতেই পারে। কারণ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বৈঠক শুরু করেছে, সেনা প্রধান এবং সেনা আধিকারিকদের বৈঠক শুরু হয়েছে বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টা 2 হয়ে গেল চলছে এই বৈঠক। কিন্তু এখনো পর্যন্ত বৈঠক থেকে বেরিয়ে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের যে ভাষণ দেওয়ার কথা ছিল সেই ভাষণ সেনাপ্রধান এখনো পর্যন্ত দেননি। দুপুর 2টোর সময় ছিল, এখন দুপুর 3:04, অর্থাৎ 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে, সেনাপ্রধান এখনো ভাষণ দেননি। মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি কি এখন পরিস্থিতিতে রয়েছে? কিন্তু না, সেটাও বোঝা যাচ্ছে না, কারণ সেনাপ্রধান শুধুমাত্র সেনার আধিকারিকদের সঙ্গেই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করছেন। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের দিকটাই বেছে নেওয়া হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছিল ছাত্রদের, অন্তর্বর্তীকালীন সরকারের 7 দফা দাবি মানতে হবে তাদের। তার প্রথম দাবি অবশ্যই ছিল শেখ হাসিনার পদত্যাগ, বা প্রথম দাবি অবশ্যই ছিল যে যাদের মৃত্যু হয়েছে যে ছাত্রদের, সেই ছাত্রদের মৃত্যুর তদন্ত করতে হবে, প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। ঠিক এই 7 দফা দাবির জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার চাইছিলেন। এবং এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সেনা প্রধান যখন সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের
প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে সেনা শাসন নয়, অন্তর্বর্তীকালীন সরকারের কথাই ভাবছে এই মুহূর্তে বাংলাদেশ? একবার দেখাবো গণভবনের ছবি। যে ছবি দেখছেন যখন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ছেন সেই সময় ছবি দেখছেন। গণভবনের ছবি দেখাবো এবার আপনাদের। দেখুন, লাখো মানুষের ভিড়, গণভবনের দখল নিয়ে নিয়েছে মানুষ। গণভবনের দখল নিয়ে নিয়েছেন মানুষ এবং ঠিক যে যেখান থেকে যা পাচ্ছেন উঠিয়ে নিচ্ছে। যেরকম আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তাকেও ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কা, এবং তারপর তার বাসভবনে জনতা ঢুকে যায়, জনতা ঢুকে যা পারে সেখান থেকে লুট করে নিয়ে বেরিয়ে যায়। ঠিক সেরকমই ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে, গণভবনে লক্ষ লক্ষ মানুষ, তাদের হাতে বাংলাদেশের পতাকা, মুখে হাসিনা সরকার বিরোধী স্লোগান। পথে নেমেছেন আন্দোলনকারীরা এবং গণভবনের দখল নিয়ে নিয়েছেন তারা। কিছুক্ষণের মধ্যে হয়তো সেনাপ্রধান প্রেস মিট করবেন। 2:30 নাগাদ সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে, তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন, এবং তারপরেই দেখা যায় গণভবনের সাধারণ মানুষ ঢুকে যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, এটা তো পরিষ্কার যে প্রধানমন্ত্রী পরিবারের লোকজনদের সাথে দেশ ছেড়েছেন, মানে বাংলাদেশে ঢাকা ছেড়েছেন। ঢাকা ছেড়ে বাংলাদেশের অন্য কোনো জায়গায় যাবেন বলে মনে হয় না। যদি ভারতের সঙ্গে যোগাযোগ করে থাকেন, ভারতের পশ্চিমবঙ্গে নিয়ে আসবে না, হয়তো ত্রিপুরা বা আসামে নিয়ে যাবে বলে আমার ধারণা। সেখানে সেটা সরকার নিশ্চয়ই জানবে না। এবং যেহেতু আর্মির হেলিকপ্টারে উনি গেছেন, পুরো পরিষ্কার আর্মির সঙ্গে ওনার একটা নিশ্চয়ই বোঝাপড়া রয়েছে। উনি এখন দেশে থাকতে চাইছেন না, যেটা জনরোষ সৃষ্টি হয়েছে ডেপুটেশনের বিরুদ্ধে, সেটার হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ। যে জনরোষ শুরু হয়েছে সেটা উনি বুঝতে পেরেছেন, আর বেশি দিন থাকা যাবে না, তাই চলে গেছেন। মানুষ পথে নেমেছে, লাখো লাখো মানুষ, 300 মতন মানুষ যখন মারা গেছে, উনি এই জায়গায় দাঁড়িয়ে উনি বাংলাদেশ আর্মির সঙ্গে হয়তো বোঝাপড়া করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্মিকে হয়তো বলে গেছেন যে তোমরা কিছুদিন চালাও, এবং আমি পরে দেখা যাবে সবকিছু শান্তি ফিরলে হয়তো আসতে পারি। এখন আর্মি, দেখুন, বাংলাদেশের আর্মি আসলে এই মুহূর্তে জিয়াউর রহমানের সময়কার যে আর্মি ছিল, যে অ্যাম্বিশন ছিল, যারা পাকিস্তানের ট্রেন ছিল, এরা সব স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের ট্রেন। এদের সেই ধরনের অ্যাম্বিশন নেই। পাকিস্তান আর্মির সঙ্গে বাংলাদেশ আর্মির অনেক পার্থক্য, এরা অনেক প্রফেশনাল। সুতরাং এরাও বেশি চাইবে না রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে। এখনো সে ধরনের কোনো বিরোধী রাজনীতি নেই। এখনো বাংলাদেশের পার্লামেন্ট এক্সিস্ট করছে, সেখানে বিরোধীদের কোনো সেভাবে অস্তিত্ব নেই। সুতরাং গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো সেভাবে জায়গা নেই। ওয়েট করতে হবে যতদিন না নর্মালাইজড হচ্ছে। সুতরাং সেটাই দেখার আর্মি, এবং যেহেতু আর্মির প্রতি রাজাগোপাল বাবু, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি 3টে প্রবাবিলিটির জায়গা দেখতে পাচ্ছি। আপনি বা আপনার মতো অন্যান্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমি 3টে প্রবাবিলিটির জায়গা দেখতে পাচ্ছি। সম্ভাবনা 1, সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন, সেনা শাসন হতে পারে। 2 নম্বর সম্ভাবনা 2, সেটা হলো বিরোধী শক্তি এই সুযোগে, বিরোধী রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসার কথা ভাববে। 3 নম্বর হলো অন্তর্বর্তীকালীন এক সরকার। এই 3 নম্বর সম্ভাবনায় আমি জোর দিচ্ছি রাজাগোপাল বাবু, একটাই কারণে, তার কারণ সেনাপ্রধান সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করছেন, এই মুহূর্তে বৈঠক করছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের সংবিধানে ক্ষমতা হস্তান্তরের তো কোনো জায়গা নেই। আপনাকে যেটাই করতে হবে সেটা একটা সংবিধানের বাইরেই করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আর্মি হট করে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বসিয়ে দেবে, যে যতক্ষণ না শেখ হাসিনা রিজাইন করছেন বা কিছু ওই কোনো সম্ভাবনাই সেভাবে রয়েছে না। আর্মি যে নিজেই যেটাকে আমরা মিলিটারি কু বলি সেই দিকেও যাবে বলে আমার মনে হয় না, কারণ সে ধরনের অ্যাম্বিশন, রাজনৈতিক অ্যাম্বিশন তারা দেখায়নি এখনো পর্যন্ত বাংলাদেশের
ইদানিংকালে যারা রাজনীতিতে রয়েছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে হয়তো কেয়ারটেকারের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে সেখানে। এখন সেই ধরনের যখন এখন বেগম জিয়া অসুস্থ, আমি জানি না উনি কোনোভাবে আসতে পারবেন কিনা। এখন যারা আসবেন তাদের সে ধরনের পলিটিক্যাল উইজডম আছে কিনা সেটা সন্দেহ। এই জায়গায় দাঁড়িয়ে আর্মি হয়তো নিজেরাই কিছুদিন চালাবার চেষ্টা করবে। যদি দেখা যায় মোটামুটি ভাবে সবকিছু কন্ট্রোল আছে, তাহলে হয়তো আবার শেখ হাসিনা ফিরে আসতে পারে। সেটা যদি না হয়, যদি দেখা যায় আর্মি কন্ট্রোল করতে পারছে না, তখন হয়তো একটা তারা কেয়ারটেকারের সম্ভাবনা ভাববে। এই মুহূর্তে মনে হয় না যে কেয়ারটেকারের দিকে যাবে, কারণ সেটা তো সংবিধানের কোথাও সেভাবে বলা নেই এবং আর্মিরও শুনছেন। আর্মি নিশ্চয়ই চাইবে যে এখন গন্ডগোল যেটা ঘটছে, অশান্তি যেটা আছে সেটাকে প্রশমন করা। সে ব্যাপারে তারা সকলেরই সাহায্য নেবে, সব দলেরই সাহায্য নেবে যাতে করে গন্ডগোলটা না বাড়ে। সুতরাং আর্মির এই মুহূর্তে কাজ হবে গন্ডগোল থামানো। এর বাইরে আমি খুব একটা তাদের যে উচ্ছ্বাস আছে বলে আমার মনে হয় না। দেখা যাক, কিন্তু আর্মি বোঝাই যায় বাংলা এই সমস্ত দেশের আর্মি কখন যে কি করে বসে বলা মুশকিল। তবে যেহেতু এটা এখানকার বাংলাদেশের আর্মি তারা পাকিস্তানের ট্রেন নয়, বাংলাদেশ পাকিস্তানের মতন এদের কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট এভাবে নেই, হিউজ ইকোনমিক ইন্টারেস্ট যেটা পাকিস্তানে আছে এদের নেই। তাই আমার মনে হয় না যে হট করে আর্মি টেক ওভার করবে। ঠিকই। তবে রাজাগোপাল বাবু, আমরা আমাদের আরো এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখেছিলাম ঠিক এইভাবে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে গিয়েছিল জনতা, এবং সেই ছবি কোথাও যেন মনে করিয়ে দিচ্ছে এই গণভবনে লাখো মানুষের ভিড়, তাদের হাতে স্লোগান, তাদের হাতে পতাকা, স্লোগান, হাসিনা সরকার বিরোধী স্লোগান। এটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, এটা তো আমরা শ্রীলঙ্কাও দেখেছিলাম। সুতরাং মানুষের রোষটা থাকে, কিন্তু মানুষ পরে বুঝতে পারে যে এইভাবে শাসন কেড়ে নেওয়া যায় না। এটার কোনো রাজনৈতিক স্বীকৃতি নেই, আন্তর্জাতিক স্বীকৃতি নেই। মানুষ এখন এই দু একদিন হয়তো এই গণভবনে ঢুকে হয়তো আনন্দ উল্লাস করবে। যারা হয়তো মনে করছে শেখ হাসিনা হয়তো তার একটা ডিক্টেটর, তাদের যারা একটা বিরাট সংখ্যক মানুষ তো ভাবছে, তাদের হয়তো আনন্দ উল্লাস থাকবে। যেটা আমরা শ্রীলঙ্কাও দেখেছিলাম, কিন্তু আবার কিছুদিনের মধ্যে শান্তি ফিরে আসে। আমার মনে হয় সেরকম ধরনের একটা সিচুয়েশন হবার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। ধন্যবাদ। তো এই সেই সময় ছবি আপনারা দেখছেন, যে ছবি হেলিকপ্টারের ছবি, যেটা থেকে বোঝা যাচ্ছে এই হেলিকপ্টার, যে হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তারা বাংলাদেশ ছেড়ে দিলেন। বাংলাদেশ ছেড়ে তারা চলে গেলেন সেনার হেলিকপ্টারে সেফ প্যাসেজের জন্য। সেই সেফ প্যাসেজ কোথায়?